1998 এর 19 অক্টোবর থেকে আমেরিকাতে বিল গেটসের বিচার শুরু হয়। গোটা বিশ্বের মিডিয়ার নজর ছিল এই বিচারের দিকে। ইউএস এর বিচার বিভাগ মাইক্রোসফটের বিরুদ্ধে লসুট ফাইল করে। সবথেকে গুরুতর অপরাধে তাকে অভিযুক্ত করা হয়। তিনি ইন্টারনেটের যুদ্ধ জেতার জন্য নিজের একচেটিয়া ক্ষমতা অপব্যবহার করেছেন। এই কেসে হারলে তাকে তার সংস্থা ভেঙে দিতে হতো। বিল গেটসের অস্তিত্ব তখন সংকটের মুখে। বিচার বিভাগীয় যে দলটি মাইক্রোসফটের তদন্ত করেছিল, ক্রিস্টোফার স্প্রিগম্যান ছিলেন সেই দলেরই এক সদস্য। হ্যালো ক্রিস, কেমন আছেন? এই কেসে মাইক্রোসফটের ব্যবসার বেশ কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়। সংস্থার আয় বাড়ানোটা বা নিছক প্রতিযোগিতায় পাল্লা দেওয়া এই পদ্ধতির লক্ষ্য ছিল না, বরং অন্য সংস্থাগুলোকে যাতে বাজার থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় সেটাই ছিল এদের একমাত্র লক্ষ্য। এবং এইটা ভীষণভাবেই বাজারের প্রতিযোগিতার নীতি বিরোধী কাজ। কি ছিল সেই বেআইনি পন্থা যা মাইক্রোসফট ব্যবহার করেছিল নেটস্কেপকে বাজার থেকে ধুয়ে ফেলার জন্য? সেই সময় সারা বিশ্বে যে কম্পিউটার বিক্রি হতো তার অধিকাংশতেই উইন্ডোজের অপারেটিং সিস্টেম লোড করা থাকতো। যাতে নেটস্কেপ ইনস্টল না করে তার জন্য মাইক্রোসফট সংস্থাগুলিকে ব্ল্যাকমেল করতে থাকে। বিবাদী পক্ষের কেস ছিল জোরালো। কম্পিউটার নির্মাতা সংস্থাগুলিকে ব্ল্যাকমেলের সপক্ষে অনেক সাক্ষ্য প্রমাণ ছিল। বিচার চলার সময় মানুষ দেখলেন এ যেন অন্য বিল গেটস, এক অচেনা মানুষ। ক্রিস্টোফার স্প্রিগম্যান এই ভিডিওটা দেখালেন যেখানে বিল গেটসকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছিল মানসিক চাপ রয়েছে। বাচ্চারা অপরাধ করে ধরা পড়ে গেলে যেমন হয় ঠিক তেমন দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট বিল গেটসকে এমন একটি শব্দবন্ধের ব্যবহার নিয়ে প্রশ্ন করছেন যে শব্দবন্ধটি সেই সময় বিভিন্ন কম্পিউটার নির্মাতারা ব্যবহার করতেন। মাইক্রোসফট জিহাদ, অর্থাৎ প্রতিযোগীদের বিরুদ্ধে মাইক্রোসফটের ধর্মযুদ্ধ। ব্র্যাড চিফ আপনাকে ও সংস্থার অন্যান্য ডিরেক্টরদের একটি চিঠিতে লিখেছেন যে আগামী বছরেও আমাদেরকে এই জিহাদ চালাতে হবে। আপনি কি বুঝতে পারছেন যে এখানে আমাদের বলতে মাইক্রোসফটকে বোঝানো হচ্ছে? না। তাহলে কি মনে হয় আমাদের বলতে কি বোঝাতে চেয়েছিলেন উনি? আমি জানি না। জিহাদ বলতে কি বুঝিয়েছিলেন উনি সেটা বলতে পারেন? আমেরিকার বিচার বিভাগ এবং যে সমস্ত মানুষ বিলকে চিনতেন তারাও বিলের এই চুপ করে থাকাটা ভালোভাবে দেখেননি। জনমানসে ওনার সুন্দর ভাবমূর্তি পুরোপুরি তছনছ হয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যমে ওনাকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপা হচ্ছিল। বিল গেটস, যিনি মাত্র কয়েক বছর আগেও কম্পিউটার দুনিয়ার জাদুকর হিসেবে পরিচিত ছিলেন, সেই বিল গেটসই এখন হয়ে উঠেছিলেন শয়তানের প্রতিমূর্তি, একজন ভয়ঙ্কর মানুষ। প্রভাব হয়েছিল অত্যন্ত ক্ষতিকর। মাইক্রোসফটের শেয়ার 30% পড়ে যায়, হ্রাস পায় ব্যক্তিগত সম্পদের পরিমাণও। সুদক্ষ ব্যবসায়ী মানুষটি নিজের আত্মপ্রত্যয় হারিয়ে ফেলেছিলেন। প্রবল চাপের মুখে তিনি ভেঙে পড়েছিলেন। তবে বিচার প্রক্রিয়া চলার সময় এটা বোঝা যায় যে মাইক্রোসফটের বিরুদ্ধে যে কেসগুলি চলছিল সেটা বিলের শরীর ও মনের উপর কতটা চাপ ফেলেছিল। আমার মনে আছে যে সেই সময় একটা বোর্ড মিটিংয়ে তিনি প্রায় কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তার শরীরের উপর কতটা চাপ পড়ছে, কিভাবে রাতের পর রাত ঘুম হচ্ছে না সেসব বলেছিলেন। 4 বছর ধরে এই বিচার প্রক্রিয়া চলে। কোর্ট মাইক্রোসফটকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। 2002 মাইক্রোসফট দোষী প্রমাণিত হয়। সংস্থাটিকে সরকারি নজরদারির মধ্যে রাখা হয় এবং অতীতে মাইক্রোসফট যেসব বেআইনি পন্থা অবলম্বন করেছিল সেগুলিকে নিষিদ্ধ করা হয়। শেষমেশ এই গোটা বিচারটাই মাইক্রোসফটের কাছে একটা সতর্ক বার্তা হয়ে থেকে যায়। দোষী হওয়া সত্ত্বেও বিশেষ মাশুল দিতে হয় না। তার ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং দ্রুত সেটা ঠিক করার উদ্যোগ নিলেন। দুনিয়া বাঁচাতে এক নতুন কাজ। এই ঘটনার মাত্র কয়েক বছর আগে এই গ্রহের সব থেকে ধনী এই মানুষটি দুর্গত মানুষদের ত্রাতা হিসেবে পরিচিত ছিলেন। সেই সময় তিনি তার স্ত্রী মেলিন্ডার সাথে তৃতীয় বিশ্বের বস্তিগুলো ঘুরে দেখেছিলেন এবং সেই সব দেশ থেকে রোগ দারিদ্র দূরীকরণই এখন তার জীবনের লক্ষ্য হয়ে উঠল। ম্যালেরিয়া খুবই খারাপ একটা অসুখ।
এবং এই রোগের মোকাবিলা করার জন্য আমাদের ফাউন্ডেশন যা কিছু করা সম্ভব সব করেছে। ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার দেখার জন্য এই মোজাম্বিকে আসতে পেরে খুব ভালো লাগছে। এরকম ভ্যাকসিন এই প্রথম বানানো হলো এবং প্রাথমিকভাবে 3000 শিশুকে এটা দেওয়া হবে। আশা করি এই নতুন ভ্যাকসিন কার্যকরী ভূমিকা নেবে। তিনি আন্তর্জাতিক মানবতাবাদের একজন অগ্রদূত স্বরূপ হয়ে উঠলেন এবং টনি ব্লেয়ার, বিল ক্লিন্টন, বোনোর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনিও সারা বিশ্ব জুড়ে বিভিন্ন কল্যাণমূলক কাজকর্ম ও সামিটে অংশ নিতে লাগলেন। বিল গেটস শুধু ফাঁকা কথার মানুষ নন। দারিদ্র্য দূরীকরণের জন্য তিনি একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং তার ব্যক্তিগত সম্পদের অধিকাংশ $240 কোটি তিনি সেখানে দান করেছেন। সমাজসেবা খাতে তার খরচের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ছাপিয়ে গেছে। তিনি বিশ্বের সব থেকে মহৎ সমাজসেবী। সংবাদ মাধ্যম এখন তাকে এভাবেই দেখায়। 2005-এ টাইম ম্যাগাজিন তাকে বছরের সেরা মানুষের শিরোপা দেয়। আমি বিশ্ব স্বাস্থ্য নিয়ে ওনার আগ্রহকে মোটেই অবজ্ঞা করছি না, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের কাজ করার প্রাথমিক ইচ্ছা এবং যে সময় এই কাজটা শুরু করলেন সেটা হয়তো কোনোভাবে তার ভাবমূর্তি ফেরানোর চেষ্টাই ছিল। এখন এই গ্রহকে সুন্দর করে তোলাই তার সর্বক্ষণের কাজ। এবং 2008-এর জুনে বিশ্ব সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে এলেন যখন তিনি সরে দাঁড়ালেন মাইক্রোসফটের কর্ণধারের পদ থেকে। সংস্থার হেডকোয়ার্টার তাকে দিল বিপুল সম্বর্ধনা। আপনারা যেরকম শুনেছেন, সেই 17 বছর বয়সের পর এই প্রথমবার আমি মাইক্রোসফটের কাজের গুরুদায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং শেষের সেই দিনটা কিরকম হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো অন্যরকম একটা দিন হবে, সেটা কি করব আমি সেদিন। শেষ দিনের সেই প্রস্তুতির জন্য আমি কিছু বন্ধুর সাহায্য চেয়েছিলাম। সেই বিশেষ দিনের জন্য তিনি একটি মজাদার ভিডিও বানালেন। বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনাদের জীবনে শোনার সবচেয়ে খারাপ বাজনা ছিল। বেশ কিছু নামজাদা মানুষকেও এই ভিডিওতে দেখা যায়। আমাদের ব্যান্ডে আর কোনো জায়গা নেই বিল। এক্ষেত্রে কে আপনার সঙ্গী হবে আপনি নিশ্চয়ই সেটা নিয়ে ভাবতে বসে গেছেন। না, কে আমার সাথে যাবে সেটা নিয়ে আমি আদৌ ভাবছি না, কিন্তু তাও বলবো যে আমার মনে হয় রাজনীতিটা ঠিক তোমার জন্য নয়। হ্যালো, বিল বলছি। বিল শার্টনার, স্টার ট্রেকে? না, আমি অন্য বিল। বিল ক্লিন্টন? বিল গেটস এবং ওনার স্ত্রী মেলিন্ডা বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের দরিদ্র ও আর্ত মানুষদের সেবায় নিয়োজিত। তার ফাউন্ডেশনই হল বিশ্বের সবথেকে বড় সেবা প্রতিষ্ঠান। যিনি একসময় তার সফটওয়্যার প্রোগ্রামের সাহায্যে গোটা দুনিয়া জয় করতে চেয়েছিলেন, আজ 57 বছর বয়সে পৌঁছে তার লক্ষ্য হল মানব সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম দাতা হয়ে ওঠা।